পাঠ করছি জয়িতা জানার লেখা গল্প উপলব্ধি। আজ স্কুল থেকে তাড়াতাড়ি ফিরেছে মৃত্তিকা। স্কুল কমিটির কি যেন একটা মিটিং ছিল, তাই ৬ পিরিয়ডের পরেই স্কুলে ছুটি হয়ে গেছে। যদিও মৃত্তিকা কমিটিতে নেই। এর হয়ে কথা বললে ওর মন ভার, ওর হয়ে কথা বললে তো এর। তাছাড়া উচিত কথা কজনই বা সঠিকভাবে নেয়। বাড়িতে আজ অনেক কাজ। মিনুদি ছুটি নিয়েছে। ওদেরও নিয়ে আর পারা যায় না। সারা মাসে যে কত ছুটি নেয় তার কোনো হিসেব থাকে না। আজ বৃষ্টিতে ট্রেন বন্ধ, তো কাল ছেলের শরীর খারাপ, নয়তো পরশু নিজের জ্বর। একটা না একটা বাহানা লেগেই থাকে। অর্ণব একটু পরেই চলে আসবে অফিস থেকে। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি নামিয়ে ময়দাতে জল দিল মৃত্তিকা। লুচি পরোটা এগুলো গরম গরম খেতে ভালোবাসে অর্ণব, তাই ময়দাটা মেখে রেখে দিচ্ছে, অর্ণব আসলে গরম গরম বানিয়ে দেবে। আজ একটু বেশি করে ময়দাতে ময়ান দিয়েছে, যাতে লুচিগুলো একটু ভালো করে ফোলে। ময়ান দেওয়া শেষ হয়ে গেলে ছোট ছোট গোল গোল করে লেচি কেটে রাখলো মৃত্তিকা। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ। ঘরের ভেতর থেকে গলা উঁচিয়ে আসছি বলে হাতটা ধুয়ে এসেই দরজা খুলে দিল মৃত্তিকা। জানো তো, আজ একটা বড় কন্ট্রাক্ট সাইন হয়েছে আমাদের কোম্পানির। এতে আমাদের কোম্পানির একটা বড় অঙ্কের প্রফিট হবে। উচ্ছ্বসিত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে অর্ণব বলল। বাহ, এ তো দারুণ খবর। মৃত্তিকা খুশি হয়ে ঘরের দরজাটা বন্ধ করতে করতে বলল। অর্ণব ঘরে ঢুকে জুতো মোজা খুলে শুকেজে রাখলো। হ্যাঁ গো গিন্নি, এতে তোমার বরেরও অনেকটা প্রফিট আছে। তোমার বড় এর জন্য বোনাস পাবে, বুঝলে। মৃত্তিকার সাথে খুনসুটি করতে করতে গায়ের কোটটা খুলে মৃত্তিকার হাতে দিয়ে বেডরুমে চলে গেল অর্ণব। অর্ণবের পিছু পিছু মৃত্তিকা বেডরুমে এলো, হ্যাঙ্গারে ভালো করে কোটটা ঝুলিয়ে রাখলো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে গরম গরম লুচি ভেজে আনছি। অর্ণব তোয়ালেটা নিয়ে বাথরুমে চলে গেল। মৃত্তিকা রান্নাঘরে এসে একটা একটা করে লুচি ভাজছে। একটু পরে অর্ণব বাথরুম থেকে ফিরে এসে সোফায় বসলো। রিমোটটা হাতে নিয়ে নিউজ চ্যানেলটা চালালো। মৃত্তিকা 2 কাপ চা আর জলখাবারের প্লেট দুটো সামনে টি টেবিলে রেখে অর্ণবের পাশে বসলো। গলাটা একটু খাদে নামিয়ে মৃত্তিকা বলল, জানো তো, আজ মা ফোন করেছিল। টিভির পর্দা থেকে চোখ না সরিয়ে একটু অন্যমনস্কভাবে অর্ণব বলল, তা কি বললো? না, তেমন কিছু নয়। এই টুকটাক খবর নিচ্ছিল। আমরা কেমন আছি, অনিন্দিতা এসেছিল, বাবার শরীরটা ভালো নেই, এইসব আর কি। ওহো, বাবার কি হয়েছে? প্লেট থেকে এক টুকরো লুচি ছিঁড়ে মুখে দিল অর্ণব। না, তেমন কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে বুকে, কফ জমেছে। অনিন্দিতাকে ফোন করেছিল, সেই এসে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে দিয়ে গেছে। এখন মোটামুটি ভালোই আছে। আর মা পুজোর সময় আমাদের যেতে বললেন। ও, তা তুমি কি বললে? মুখে লুচি চিবুতে চিবুতে বলল অর্ণব, চেষ্টা করব। কেন বললে? বলতে পারলে না যে আমরা যেতে পারবো না? টিভির পর্দা থেকে চোখ না সরিয়ে একটু ঝাঁঝিয়ে কথাগুলো বলল অর্ণব। এত রাগছো কেন? পুজোতে না যেতে পারি, পুজোর জামা কাপড়গুলো তো দিতে একবার আমাদের যেতেই হবে। মুখে লুচি শেষ করে চায়ের কাপে চুমুক দিল মৃত্তিকা। সে তুমি যাও, আমার সময় হবে না, খানিকটা বিরক্তির স্বরে বলল অর্ণব। মৃত্তিকাকে একবার জরিপ করে আবার টিভির পর্দায় চোখ রেখেছে। আসলে খুব ছোটবেলায় মাকে হারিয়েছে মৃত্তিকা। এ বাড়িতে এসে সে যেন আবার নতুন করে সব ফিরে পেয়েছে। সবাইকে বড্ড আপন করে নিয়েছে। মৃত্তিকা জানে যে অর্ণবকে রাজি করানো মোটেও সোজা কাজ নয়, তবুও চেষ্টা করে যদি কোনোভাবে রাজি করানো যায়। গত 3 বছরে হাতে গুনে কয়েকবার মাত্র দেশের বাড়ি গেছে, তাও মৃত্তিকার অনেক সাদাসাদিতে। গতবার যখন শ্বশুর পড়ে গিয়ে পা ভাঙল, অনেক বলে কয়ে অর্ণবকে নিয়ে গিয়েছিল দেখতে, তারপর থেকে আর যাওয়াই হয়নি। সেই যে বাড়ি বিক্রি নিয়ে 2 ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছিল, তারপর থেকে ও বাড়ির ছায়াটি মারায়নি অর্ণব। তখন সবে 6 মাস বিয়ে হয়েছে মৃত্তিকার। দেশের বাড়িতে ভালোই যাতায়াত করত, অনিন্দিতাও আসতো, ননদ ভাজে পড়তো ভালোই। অর্ণব তখন প্রতি সপ্তাহে দেশের বাড়ি যেত। তখন এত উন্নতি হয়নি চাকরিতে, সবে 2 বছর চাকরিতে ঢুকেছে, তাতেই কষ্টে সৃষ্ট একটা বাড়ি ভাড়া নিয়েছে। সেবার যখন শ্বশুরের সেরিব্রাল অ্যাটাক হলো, মৃত্তিকা তো অনেকদিন ওখানেই ছিল। অর্ণব রোজ বাড়ি অফিস দৌড়তো। অনিন্দিতা 1 মাস ছিল বাবা মার কাছে। ননদ ভাজে সেবা শুশ্রূষা করে শ্বশুরকে সুস্থ করে তুলেছিল।
একদিন অফিস থেকে ফিরে অর্ণব বাবা মায়ের ঘরে এলো। বিমানবাবু তখন ঘরে টিভি দেখছিল। ঘরের মধ্যে তখন অনিন্দিতা, মৃত্তিকা ও অর্ণবের মা, বিমানবাবু সকলেই ছিল। অর্ণব মায়ের পাশে বিছানায় বসে বিমানবাবুকে উদ্দেশ্য করে বলল, বাবা, এমন করে রোজ রোজ আমার পক্ষে বাড়ি আসা সম্ভব নয়। তার থেকে বরং এই বাড়িটা বিক্রি করে কলকাতাতে একটা বড় ফ্ল্যাট কিনে নিই। তোমরা ওখানে চলে যাবে। ওখানে কিছুদিন থাকলে মন খারাপ হলে আবার কিছুদিন অনির কাছে এসে থাকলে। শুধু শুধু দুটো মানুষের জন্য এত বড় বাড়ি রাখার কোনো মানেই হয় না। এটা বিক্রি করে দিলে আমরা একটা বড় দেখে ফ্ল্যাট কিনতে পারি। অনিন্দিতাও তার বেহিসেবে আর দায়িত্বহীন দাদাকে ভালোই চিনত। বাবা মা কিছু বলার আগে অনিন্দিতা বলে উঠল, এতে আমারও অধিকার আছে। শুধু শুধু বাবা মা চাইলেই হবে না, আমার এতে অমত আছে। খানিকটা উত্তেজিত হয়ে অর্ণব বলল, তোর তো কেউ মত চাইনি অনি। তোর বিয়ে হয়ে গেছে, তুই এ বাড়ি রেখে কি করবি? বিক্রি করে তোর ভাগ না হয় আমি হিসেব করে বুঝিয়ে দেব। না দাদা, আমি এ বাড়ির একটা টাকাও চাই না, শুধু বাড়িটা থাক এটাই চাই। এ নিয়ে একটা দুটো কথা হতে হতে অর্ণব তো প্রায় অনিকে মারতে যাওয়ার উপক্রম। মৃত্তিকা অনেক বোঝানোর চেষ্টা করেছিল অর্ণবকে। অনিন্দিতার মতো সেও তার বাবার বাড়ি ছেড়ে আসলেও ভেতরে যে টানটা রয়ে যায় তা আমৃত্যু থেকে যায়। হয়তো অনিন্দিতার কষ্টটা মৃত্তিকা অন্তর দিয়ে বুঝতে পেরেছিল। অনেক চেষ্টায় সেবার থামানো গেল। সেই যে মৃত্তিকাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তারপর একটি বারের জন্য বাড়িতে পা দেয়নি অর্ণব। অনিন্দিতার সাথে আর কোনো যোগাযোগও নেই। অসুখ বিসুখে অনিন্দিতা বাবা মাকে দেখে। এর মাঝে মৃত্তিকা এক দুবার ও বাড়িতে গেলেও অর্ণব যায়নি। গেল বর্ষায় বাবার পা ভাঙার পর একবার দেখতে গিয়েছিল, তাও মৃত্তিকার অনেক সাদাসাদিতে। ও বাড়ি থেকে আসার পরপরই মৃত্তিকার স্কুলের চাকরি, তারপর অর্ণবের দুটো পদোন্নতি, তারপরে এই নতুন ফ্ল্যাট। চা খাওয়া শেষ করে কাপ প্লেটগুলো সিঙ্কে রেখে মৃত্তিকা ফিরে এসেছে সোফায়। অর্ণব একমনে শেয়ার মার্কেটের খবর দেখছে। মৃত্তিকা অর্ণবের থেকে রিমোট নিয়ে টিভির চ্যানেল ঘোরাতে ঘোরাতে বলল, কি যে সবসময় শেয়ার মার্কেটের খবর দেখো? আরে বাজারে তো একটাই খবর, তাই শেয়ার মার্কেটের খবর। আর শেয়ার মার্কেটের খবর না রাখলে কি আমাদের এত বড় ফ্ল্যাট, গাড়ি এসব হতো? সে আমি বুঝি না। আর তোমাদের ওই নিউজ চ্যানেলে কি যে খবর দেয়, ওই তো কোথাকার মিটিং মিছিল চলছে, কলেজের অধ্যক্ষ ঘেরাও, বধূ হত্যা, স্বামী শাশুড়ির ধৃত, বলিউডে কার বিয়ে, যত সব আলতু ফালতু খবর। ওইসব রসালো খবরে মিডিয়ার পকেট ভরলেও আমাদের পকেট ভরে না, বুঝলে? ঠিক আছে, তোমায় দেখতে হবে না, আমায় একটু নিউজটা শুনতে দাও তো, তারপর যত খুশি তোমার শেয়ার মার্কেটের খবর দেখো। অর্ণব ফোনটা নিয়ে উঠে গেল। মৃত্তিকা চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে নিউজ দেখছে। সব চ্যানেলের প্রায় একই খবর, সেই চিট ফান্ডের খবর। অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের দাপটে জনজীবন বিপর্যস্ত, দিল্লির ধর্ষণকাণ্ডের জন্য বিক্ষোভে সারা দেশ উত্তাল, কোথায় যেন একটা নারী পাচারকারী ধৃত, সম্পত্তির জন্য কাকাকে খুন ভাইপোর। এদিক ওদিক চ্যানেল ঘুরিয়ে টিভিটা বন্ধ করে উঠে গেল মৃত্তিকা। কিচেনে গিয়ে সিঙ্কে রাখা থালা বাসন কাপ প্লেটগুলো ধুয়ে রাখলো। রান্নাঘরের কাজ সেরে ডাইনিংয়ে এলো মৃত্তিকা। ফ্রিজ থেকে খাবারগুলো বের করে বলে রাখলো মাইক্রো ওভেনে গরম করবে। এদিকে সমস্ত কাজ সেরে পাশের বেডরুমে এলো। সকালে শুকনো জামা কাপড়গুলো আস্তে আস্তে ভাঁজ করছে, সেগুলোকে ওয়ার্ড্রোবের মধ্যে ভরে রাখলো। মৃত্তিকা কয়েকটা দরকারি ফোন সেরে অর্ণবের ঘরে এলো। অর্ণব মন দিয়ে কি যেন একটা জার্নাল দেখছিল। মৃত্তিকা গলাটা নরম করে বলল, সামনের রবিবার তাহলে তুমি একটু সময় করো। কালকে শনিবার তোমার ছুটি থাকে। স্কুল থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে তোমাকে ফোন করে নেব। তুমি গাড়িটা নিয়ে আমার স্কুল থেকে তুলে নেবে। গড়িয়াহাট থেকে পুজোর বাজারটা সেরে নেব। অর্ণব জার্নাল থেকে চোখটা না তুলেই বলল, আচ্ছা ঠিক আছে। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। চারপাশে মানুষের কেনাকাটায় ব্যস্ততা। থিম পুজোর প্যান্ডেলের কাজ চলছে পুরোদমে। এখন থেকেই রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া। রাস্তায় মানুষের থেকে যেন গাড়ির সংখ্যাই বেশি। এক হাত যেতে না যেতেই জ্যাম। কেনাকাটা করে গড়িয়াহাট থেকে যাদবপুরে একটুকু আসতেই প্রায় আজ 30 মিনিট লেগে গেল। যাদবপুরে সিগনালে 5 মিনিট হলেও গাড়িটা দাঁড়িয়ে আছে, একটু এগোচ্ছে না। কলকাতায় ভীষণ পলিউশন জ্যাম। আমি এত শহর বললাম, কোথাও এমন নেই। এই দেখো না, সেই কখন থেকে যাদবপুর সিগনালে আটকে আছি। গাড়ির স্টিয়ারিং থেকে হাত সরিয়ে খানিকটা বিরক্ত গলায় কথাগুলো বলল অর্ণব। আরে বাবা, এখন তো পুজোর সময়, সবাই কেনাকাটা করছে, তার উপর রাস্তায় ব্যারিকেড দেওয়া, তাই তো এত।
অর্ণবের পাশে বসে সিট বেল্টটা খুলতে খুলতে মৃত্তিকা বলল, এই কলকাতার মানুষের সবসময় একটা হুজুগ লেগেই থাকে। এই তো দুদিন পর পুজো, তারপর দীপাবলি, ছট পুজো, ক্রিসমাস, চলতেই থাকবে। এখানকার মানুষের কোনো দিনও উন্নতি হবে না। তোমাকে তো কতবার বললাম যে চলো অন্য কোথাও সেটেল হই। গতবারে মুম্বাই যাওয়ার অপরচুনিটি পেয়েও তো ছেড়ে দিলাম। কি যে আছে তোমার এই কলকাতায়? চাকরিটা ছেড়ে দাও না, যেখানে যাব সেখানে না হয় একটা স্কুলে জয়েন করে নেবে। অর্ণবের বিরক্তিভাবটা যেন আরও বেড়ে গেল। হঠাৎ করে শরতের নীল আকাশে এক টুকরো কালো মেঘের মতো মৃত্তিকার হাসি খুশি মুখটা একেবারে ছোট হয়ে গেল। অথচ এই চাকরিটাই একদিন দুজনের ভাত কাপড় জুগিয়েছে। বাড়ি গাড়ি লোনের টাকা মেটাতে অর্ণবের মাসের প্রায় পুরো টাকাই চলে যেত। মৃত্তিকা বিয়ে হয়ে আসার পর থেকে দেখেছে দুই ভাই বোন একেবারে দুই মেরুর। অনিন্দিতা যেমন ভীষণ সাদামাটা সঞ্চয়ী, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, সেখানে অর্ণব একেবারে উল্টো, হাই স্ট্যাটাস, আভিজাত্য, এগুলোই তার চরিত্রের দিক। তবু মৃত্তিকা আজ কিছুই বলল না। অনেক কষ্টে পুজোর বাজার আর কাল দেশের বাড়ি যেতে রাজি করিয়েছে। সিগনালে দাঁড়িয়ে থাকা মেরুন রঙের ডিজায়ার গাড়িটার মধ্যে এটা ওটা নিয়ে ওরা আলোচনা করছে। হঠাৎ অর্ণবের পাশে বসা মৃত্তিকার পাশের কাঁচের জানলায় টকটক আওয়াজ। বাইরে দাঁড়ানো একটা 6-7 বছরের বাচ্চা ছেলে একটা তাবড়ানো বাটি নিয়ে ভিক্ষা করছে। শতচিহ্ন একটা জামা, গোটা শরীরে নোংরা, চুল উস্কো খুস্কো, মনে হয় 1 সপ্তাহ স্নান করেনি। সর্দি ঝরছে নাক দিয়ে। কোলে একটা আবার বাচ্চা মেয়ে, মেয়েটারও পরনে একটা ছেঁড়া জামা। মৃত্তিকা জানালার কাঁচটা নামাতে যাচ্ছিল। অর্ণব ভারী গলায় বলল, ছাড়ো তো ওসব, ওটাও একটা নতুন ব্যবসা। মা বাবা এরকম 8-10টা করে বাচ্চা রেখেছে, হাতে একটা বাটি ধরিয়ে দিয়েছে, আর এভাবে ওদের সারা জীবন কেটে যায়। দেখো না, কোলেরটাও নিশ্চয়ই ওর বোন টোন হবে। মৃত্তিকা কথাটা একেবারে ফেলে দিতে পারল না। আজকাল লোকজন যেভাবে সব ব্যবসার পন্থা বের করেছে, তাতে এটা অসম্ভব হওয়া কিছু নয়। তবুও আলগাভাবে বলল, ছাড়ো না, 2 টাকা দিয়ে দিলেই তো চলে যাবে। ঠিক তখনই সিগন্যালটা সবুজ হয়ে গেল। অর্ণব গাড়িতে স্টার্ট দিল। মৃত্তিকা সিট বেল্টটা আবার পরে নিল। মিনিট 15-20-র মধ্যেই ওরা নিজেদের ফ্ল্যাটে এসে পৌঁছালো। বাড়ি ফিরে গাড়ির পেছনে ছিটে রাখা জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে ওরা ওপরে এলো। নয় নয় করেও তো কম কেনাকাটা হয়নি। শাশুড়ির শাড়ি, শ্বশুরের পাজামা পাঞ্জাবি, অনিন্দিতার শাড়ি, ওর বরের শার্ট প্যান্ট, ওদের মেয়ে মিষ্টির জন্য ফ্রক। মৃত্তিকা স্কুলে যাওয়ার জন্য একটা তাঁতের শাড়ি নিয়েছে। আজ থেকে সবকিছু গুছিয়ে রাখলো। শাশুড়িকে ফোন করে কালকে দেশের বাড়ি যাওয়ার সংবাদটা দিল। দরকারি আরও কয়েকটা ফোন করে তাড়াতাড়ি ডিনার সেরে নিল। কাল তো আবার অনেক তাড়াতাড়ি বেরোতে হবে। আজ বেশ সকাল সকাল উঠেছে মৃত্তিকা। সাংসারিক 2-1টা কাজ করেছে হাতে হাতে। সেই কখন থেকে ডাকছে অর্ণবকে। একবার সাড়া দিয়েই আবার পাশ ফিরে শুই। শেষে হাতের কাজ সেরে 2 কাপ চা নিয়ে বেডরুমে এলো মৃত্তিকা। অর্ণব, এই অর্ণব, চা যে ঠান্ডা হয়ে গেল। কটা বাজে দেখেছ? 8টা বাজে। এখন না বেরোলে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আবার সেদিকে ফেরার কথাটাও তো ভাবতে হবে নাকি? ঘুম ঘুম গলায় না না করেও শেষে বিছানা ছেড়ে উঠে চাটা শেষ করে বাথরুমে চলে গেল অর্ণব। ততক্ষণে মৃত্তিকা রেডি হয়ে এলো। হালকা আকাশি রঙের পিওর সিল্ক পরেছে, কানে গলায় মুক্ত সেট, কপালে ছোট্ট লাল টিপ, সব মিলিয়ে সুন্দর লাগছে ওকে। একটু পর অর্ণব শার্ট প্যান্ট পরে তৈরি হয়ে নিল। নতুন জামা কাপড়ের ব্যাগগুলো নিয়ে 9:15 নাগাদ ওরা ফ্ল্যাট থেকে বেরোলো। যাদবপুর হয়ে গড়িয়াহাটের ব্রিজ ধরে পার্ক সার্কাস, রবীন্দ্র সদন হয়ে হুগলি সেতু ধরবে। সকালে জ্যাম একটু কমই থাকে। যাদবপুর থানাটা সবে পেরিয়েছে, হঠাৎ দেখে রাস্তায় ব্যারিকেড, চারিদিকে লোকে লোকারণ্য। রাস্তার উপর পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। উত্তেজিত জনতা একটা গাড়ির পেছন পেছন ছুটছে। জ্যামে কিছুক্ষণ অপেক্ষা করে খানিকটা বিরক্ত হয়ে অর্ণব গাড়ির স্টার্ট বন্ধ করে মৃত্তিকাকে ভেতরে বসতে বলে সামনের দিকে এগিয়ে গেল ঘটনাটা দেখতে। সামনের ক্রসিংটা পুলিশে ঘিরে রেখেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মৃত্তিকা ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। অর্ণব ভিড় ঠেলে গিয়ে দেখলে একটা বাচ্চা রাস্তার মাঝে পড়ে আছে। রক্তে শরীরের ডান দিকটা ভেসে যাচ্ছে। ডান হাতটা ভীষণভাবে আঘাত পেয়েছে। চোখে মুখে অব্যক্ত যন্ত্রণার ছাপ। বোনকে ইশারায় দেখিয়ে কিছু বলতে চাইছে। পাশে শতচ্ছিন্ন জামা পরা একটা বাচ্চা মেয়ে কেঁদেই চলেছে। অর্ণব দূর থেকে দেখে অস্পষ্ট স্বরে বলে উঠল, আরে, এ তো সেই কালকের বাচ্চাটা। হঠাৎ জনতার ভিড়ের মধ্যে থেকে অর্ণবের কথার উদ্দেশ্যে কেউ বলে উঠল, হ্যাঁ স্যার, ওই বাচ্চাটা ফুটপাতেই থাকে।
ওর বোনের জন্মের পর থেকেই বাবা উধাও। মাও কিছুদিন হলো অন্য কার সাথে পালিয়েছে। একরত্তি বোনটাকে নিয়ে ফুটপাতে এক বুড়োর সাথে থাকে। সারাদিন বোনটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। যা পায় তাতেই ওর 3টে পেট কোনো রকমে চলে যায়। কোনোদিনও বা চলে না। কখনো কখনো ওই বুড়ো দাদুর কাছে বোনটাকে রেখে চায়ের দোকানে 5 খেটে দেয়। বিনিময়ে কেউ 5-10 টাকা দেয়, কখনো বা একটি কেক রুটি। কিন্তু স্যার জানেন, যে যাই দিক কোনোদিনই ওকে একা খেতে দেখিনি। কালকে সকালে পাশের দোকানের পিন্টু ওকে 1 কাপ চা আর বিস্কুট দিল। কিছুতেই খেলো না। বলল ঘরে দাদু আর বোন আছে, একসাথে খাবে বলে বিস্কুটগুলো কাগজে মুড়ে রেখে দিল। কথাগুলো বলতে বলতে লোকটার গলা ধরে এলো। গলার বিষাদটা গিলে নিয়ে লোকটা আবার বলতে লাগলো, সেই ছোট্ট থেকে এখানেই তো ঘুরে বেড়ায়, বড় খারাপ লাগছে। পুলিশ তো বলছে অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু ও তো আর নামি দামি কেউ নয় যে পুলিশ তৎপর হবে। একটা ফুটপাতের ছেলে, তার জীবনের কি মূল্য আছে বলুন স্যার? কথাটা শেষ হতে না হতেই অ্যাম্বুলেন্সের আওয়াজ। স্ট্রেচারে করে রক্তাক্ত বাচ্চাটাকে তুলে নিয়ে অ্যাম্বুলেন্স চলে গেল। তখনও কোলে সেই বাচ্চা মেয়েটা এক নাগাড়ে কেঁদেই চলেছে, হয়তো ভয় বা চেনা মুখ হারিয়ে যাওয়ার আশঙ্কার কথা ভেবে। পুলিশ বাচ্চা মেয়েটাকেও নিয়ে গেল, হয়তো কোনো হোমে পাঠাবে। প্রায় 1 ঘন্টা পর রাস্তা ফাঁকা হলো। গাড়ি স্টার্ট দিয়ে ওরা এগিয়ে গেল। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভীষণ দুঃখের। অর্ণবের পাশের সিটে বসে মৃত্তিকা আস্তে আস্তে কথাগুলো বলল। অর্ণব কোনো উত্তর দিল না। আর চোখে অর্ণবকে একবার জরিপ করলো মৃত্তিকা। অর্ণবকে অন্যমনস্ক, নাকি মৃত্তিকা নিজের ভুল? আবার নরম সুরে বলল, আমাদের অনেকটা দেরি হয়ে গেল, এখানেই প্রায় দুপুর হয়ে গেল। অর্ণব এর পরেও একটা কথা বলল না, শুধু দুবার দীর্ঘশ্বাস ছাড়ল অর্ণব। মৃত্তিকা আরেকটি কথাও বলল না। হয়তো দেরি হওয়ার জন্য বেজায় চটে গেছে, যদি এক্ষুনি আবার বিগড়ে যায়। সারা রাস্তা মৃত্তিকাও একটি কথা বলেনি। প্রায় 1:15টার সময় ওরা বাড়ি পৌঁছালো। বাড়িতে এসেও অর্ণব সেভাবে কারোর সাথে কথা বলেনি। বাবা মায়ের সাথে শুধুমাত্র কেমন আছো এইটুকু বাক্যালাপ করেছে। খাবার টেবিলে একটা রাও কাটেনি। এটা থেকে ওটা থেকে একটু একটু করে খাবার খেয়ে উঠে পড়েছে। সবাই অনেক করে বলা সত্ত্বেও কিছুই তেমন খায়নি। রকচটা ছেলেটাকে বিমলাও আর বেশি কিছু বলল না। সারা দুপুর শ্বশুর শাশুড়ির সাথে নানা গল্পগুজব করে কাটিয়ে দিল মৃত্তিকা। কথার ফাঁকে বিমলা দেবী বলল, হ্যাঁ গো বৌমা, তোমরা কি আজই চলে যাবে? শাশুড়ির চোখ থেকে চোখটা সরিয়ে শাড়ির আঁচলটা খুঁজছে মৃত্তিকা। জানেন তো মা, আপনার ছেলেকে সেই আশা থেকে কারোর সাথে কথা বলেনি। পাশের ঘরে কেমন একা একাই শুয়ে আছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে এনেছি, তারপর যদি আবার থাকার কথা বলি বুঝতেই তো পারছেন। পরে না হয় একদিন আবার সময় করে আসব। একটা দীর্ঘশ্বাস ফেলে বিমলা দেবী বলল, সেই ভালো। আর নতুন কোনো অশান্তি আমরাও এই বুড়ো বয়সে চাই না। তোমরা ভালো থাকো, এতেই আমাদের শান্তি। শাশুড়ির চোখে চোখ রেখে মুখে আলতো হাসি এনে মৃত্তিকা বলল, মা, অনিন্দিতা পুজোতে আসছে তো? বিমলা বিছানার পাশে ছোট টুল থেকে পানের বাটা থেকে একটা পান মুখে নিয়ে বলল, মিষ্টির পুজোর ছুটি পড়লে অনি মিষ্টিকে নিয়ে দিন 15 এসে থাকবে বলেছে। মাঝে শ্বশুরমশাইয়ের সাথে কিছু গল্প করলো মৃত্তিকা। এটা ওটা বলতে বলতে প্রায় 4টে বেজে গেল, কিন্তু অর্ণবের ফেরার কোনো সাড়া শব্দ নেই। মৃত্তিকা মনে মনে ভাবল, ও কি ঘুমিয়ে পড়েছে? রাস্তায় যা ধকল গেল, এখনই না বেরোলে তো আবার পৌঁছতে পারবে না। উঠে গিয়ে অর্ণবকে ফেরার জন্য তৈরি হতে বলতে গেল। পাশের ঘরে বিছানার খাটে এক মনে দেয়ালে আটকানো ছবিটার দিকে তাকিয়ে বসে আছে অর্ণব। ছোটবেলার ছবি। বাবা মার মাঝে বসা ছোট্ট অর্ণব অনিকে কলি নিয়ে বসে আছে। মৃত্তিকা অর্ণবের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, কি গো, 4টে তো বাজে, এখন না বেরোলে পৌঁছতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হঠাৎ মৃত্তিকার হাত ধরে অর্ণব তার পাশে বিছানায় বসালো। কাঁচের ফ্রেমবন্দি ছবিটার দিকে আঙুল দেখিয়ে বলল, জানো তো মৃত্তিকা, এটা আমাদের পুরীতে তোলা ছবি। তখন আমি খুব ছোট, ওই 5-6 বছর হবে। অনি তখন 1-1.5 বছরের। আমি তখন অনিকে কোলে নিতে পারতাম না, কিন্তু বড্ড বায়না করতাম কোলে নেওয়ার জন্য। তখনই আমার কোলে অনিকে বসে এই ছবিটা তুলেছিল। আজও ছবিটা অমলিন, শুধু সম্পর্কে মলিনতা ছাপ পড়েছে। শেষের কথাগুলো অর্ণব যেন নিজের মনে বিড়বিড় করে বলল। ছবি থেকে চোখ সরিয়ে মৃত্তিকার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, কালকে কি তোমায় স্কুলে যেতেই হবে? কালকের দিনটা ছুটি নিতে পারো না? মৃত্তিকা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না।
এর আগে অনেকবার তাদের এই ভাই বোনের সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ করেছে মৃত্তিকা, কিন্তু অর্ণব কোনো কথাই শোনেনি, উল্টে মৃত্তিকার উপরেই চোটপাট করেছে। সেই মানুষই কিনা আজ নিজে থেকে ছুটির কথা বলছে। বিস্ময় মাখা গলায় মৃত্তিকা বলল, কেন বলো তো? না, তাহলে এখানে থেকে যেতে পারতাম। আনন্দে মৃত্তিকা চোখ সিক্ত হয়ে এলো। সন্ধ্যের সময় খাবার টেবিলে জলখাবার আর চা এনে রাখলো মৃত্তিকা। শ্বশুর শাশুড়ি সবাই এসে বসেছে। অর্ণবকে বেশ কয়েকবার ডেকেছে মৃত্তিকা, তখন থেকে শুধু আসছে আসছে বলেই চলেছে। তবু আসছে না দেখে প্লেটে করে চা জলখাবার নিয়ে ঘরে দিতে গেল মৃত্তিকা। খাবার টেবিল থেকে বুঝতে পারলো অর্ণব যেন কাকে ফোন করছে। দরজার কাছে আসতে শুনতে পেল, অনি, আমি তো দাদা বলছি রে, পুজোর সময় আসছিস তো? প্রসূন আর মিষ্টিকে নিয়ে আসিস। এবার গাড়িতে করে সবাই ঠাকুর দেখতে বেরোবো। অনেকদিন তোদের দেখিনি। এবারের ভাইফোঁটা এ বাড়িতেই হবে। তোর ফোঁটার অপেক্ষায় রইলাম। মৃত্তিকা দরজার ওপারে স্থাণুবৎ হয়ে রইল। আসলে হয়তো যখন মানুষের চারপাশে শূন্যতা ঘিরে ধরে, বা কোনো আপনজন জীবন থেকে চলে যায়, বা মৃত্যুকে খুব কাছ থেকে দেখে, যখন মানুষ বয়সের ভারে নুজু হয়ে পড়ে, যখন একাকিত্ব বা নিঃসঙ্গতায় ভোগে, তখন হয়তো অনেক সময় মানুষের মন থেকে দেশ, হিংসা, ইগো, আত্মকেন্দ্রিকতা, অহংকার, অভিমানের পর্দাগুলো আস্তে আস্তে সরে যায়। আপাতদৃষ্টিতে আমরা যা দেখি তা যে সবসময় আমাদের ভাবনা চিন্তার সাথে মিলে যাবে এমনটা নাও হতে পারে। গতকাল রাস্তায় ওই বাচ্চা ছেলে আর মেয়েকে নিয়ে অর্ণবের মনে যে ভ্রান্ত ধারণা হয়েছিল, আজ একটা দুর্ঘটনায় সেই ধারণাটা ভেঙে গেল। হয়তোবা মাথার উপর ছাদহীন পরিবারহীন অনাথ বাচ্চা দুটোর ভালোবাসা, একটা ৬-৭ বছরের বাচ্চার দায়িত্ববোধ অর্ণবের মতো মানুষেরও হৃদয় স্পর্শ করেছে। কোন ঘটনা কার কোথায় বিবেক নাড়িয়ে দেয় তা বোধহয় ভগবানও জানে না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।